ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর কেমন আছেন? হ্যাঁ, জি ভালো। হ্যাঁ, ছিলাম আপনার কোর্স করবো এই জন্য আজকে এখন হতে পারে খুব খুশি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে একজন পরিচিত লোক দেখতে পাচ্ছি, রাব্বি ভাই আছেন দেখা যাচ্ছে, ফজলুল করিম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর, যাক, খুব জি ভালো জি, লাগলো। অনেকদিন পর আপনার এটাই কথা আসলে আমরা একটু যোগাযোগ যাতে হয়, এই কারণেই আমরা ভাবলাম যে এরকম একটা কিছু আলোচনা না আমরা না, করি। ভালো হয়েছে। এই সময়টা এই নিয়ে একটা আলোচনা করা দরকার ছিল আর কি। রাইট, রাইট। এর মধ্যে এসে আমরা 3D যারা কাজ করি তারা একটু টেনশনই আছি আর কি অনেক ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, টেনশনের কিছু নাই। এইসব এই কারণেই আমরা এটা চাচ্ছি যে আমরা একটু লম্বা সময় নিয়ে, কারণ বিচ্ছিন্ন ভাবে তো ধরেন অনেক আলাপ আলোচনা হয়, কিন্তু বিচ্ছিন্ন ভাবে আলোচনা থেকে তো কিছু বের করা যায় না, বোঝাও যায় না, তাই না? জি আমরা একটু এই পুরো বিষয়টা নিয়ে আমরা এটা আমাদের ধারাবাহিক ভাবে চলবে। আপনারাও এখানে বিভিন্ন কথাবার্তা বলার বা আলোচনা করার আপনাদেরও সুযোগ থাকবে। আমরা সবাই ডিসকাস করব, এর মধ্যে দিয়ে আমরা কিছু জিনিস মানে বুঝবো, জানবো যে কিভাবে আমাদের সামনের দিনগুলোতে আমাদের আগাইতে হবে, শিখতে হবে, কি শিখতে পারি, শেখার তো বহু কিছু আছে। হ্যাঁ? এই সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। তো আর একটু এগুলা নিয়ে একটু আলোচনা করি যে বিষয়টা কি, যেমন বর্তমান বাস্তবতা কি। এই যে আমরা যে এখন এই যে এআই এর কথা বলছি, আপনারা দেখছেন কিনা 2 দিন আগে মেটার একটা নিউজ আপনারা দেখছেন কিনা যে একদিনে 6,000 না 8,000 জনের জব চলে গেছে, বুঝছেন? মানে সন্ধ্যার সময় ঘুমাইছে তারা, সকাল হওয়ার আগে দেখেন নোটিশ চলে আসছে যে জবটা নাই। হ্যাঁ, কারণ তারা যে জবগুলো করতো, হ্যাঁ, ওই যে মেটাতে ওই জবগুলো সবই এআই দ্বারা রিপ্লেসড হয়ে গেছে। কি ভয়ঙ্কর কথা না? মনে করেন রাত্রেবেলা যখন সে ঘুমাইতে গেছে তখনও সে জানে না, সে তো জানে যে কালকে সকালে সে আর জবে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখে নোটিশ চলে আসছে তার জবটা নাই। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু এক ধরনের মানে আতঙ্ক, হতাশা, ফ্রাস্ট্রেশন এগুলো তৈরি করছে সবার মধ্যে। কিন্তু এটা আমরা আমরা একটু বুঝতে চাই যে আসলেই কি এই ব্যাপারটা আতঙ্কগ্রস্ত হওয়ার মতো, মানে ভয় পাওয়ার মতো, নাকি এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করতে পারি, এটা আমাদের একটু বুঝতে হবে। এই ক্ষেত্রে এটা আলোচনা অনেক দীর্ঘ হবে বলে বা জিনিসটা অনেক বিস্তারিত হয়ে যাচ্ছে, এই জন্য আমি কিছু জিনিস এখানে আনি নাই। কিন্তু আমি একটু এই ফাঁকে বলে রাখি যে আপনারা জানেন যে শিল্প বিপ্লবের কথা জানেন, যে এখন চতুর্থ শিল্প বিপ্লব বা পঞ্চম শিল্প বিপ্লবের দিকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যখন এই শিল্প বিপ্লব গুলো একটার পর একটা শিল্প বিপ্লব যখন সংঘটিত হয়েছে, 100 বছর পর পর করে আসছে, সে আমরা একটু আমি শর্টকাট যদি বলি যে বাষ্পীয় ইঞ্জিন যখন আবিষ্কার হইলো, তখন আগে তো মানুষজন ওই কায়িক শ্রম মানে গায়ে গতরে খেটে তারা সব কাজকর্ম করতো। হঠাৎ করে এরকম বাষ্পীয় ইঞ্জিন চলে আসলো এবং কিছু ইন্ডাস্ট্রি যখন এস্টাবলিশড হইলো, তখন দেখা গেল কি যে যারা মানে একদম শারীরিক পরিশ্রম করে কাজকর্ম করত, তাদের মনে করেন যে তারা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল। কারণ দেখা গেল যে একটা মেশিন, হ্যাঁ, মানে 100 জন মানুষের কাজ একটা মেশিন অনেক অল্প সময়ে খুব ভালোভাবে করে ফেলতে পারতেছে। তো তখন এই যে এখন যেমন এক ধরনের একটা চ্যালেঞ্জ, একটা সংকট বা একটা আতঙ্ক, ফ্রাস্ট্রেশন কাজ করছে, ওইরকম সময়ও না ওইরকম একটা ব্যাপার ছিল। তখন দেখা গেল যারা খেতে খামারে কাজ করতো, গায়ে গতরে পরিশ্রম করে উপার্জন করতো, তাদের আর জব থাকতেছে না, কারণ সেই কাজগুলো মেশিন নিয়ে নিচ্ছে। ইন্ডাস্ট্রিতে ওই ধরনের মেশিন দিয়ে অনেক কাজ অল্প সময়ের মধ্যে করা যাচ্ছে। তখন কারা এটা সাস্টেন করতে পারলো, কারা টিকলো, যারা নাকি দ্রুত ওই স্কিল গুলো আয়ত্ত করে ফেলবে। মানে ইন্ডাস্ট্রিতে যে মেশিন গুলো চলতেছিল, সেই মেশিনে যে ধরনের কাজের ডিমান্ড বা সেটা যেভাবে কাজ করে, সেটা সেই কাজগুলো যারা শিখে ফেললো দ্রুত, তারা কিন্তু ঠিকই আরো বেটার একটা অবস্থানে দিয়ে গেল। আচ্ছা, আমি আর একটু পরের দিকে আসি। যেমন একটা সময় আমরা অনেকে হয়তো এখানে যারা ধরেন এই যে 2000 সালের দিকে বা আগে পরে ছিলেন, যেমন আমি মতিঝিলের ওই দিককার কথা বলি, বা এই যে স্টেডিয়াম মার্কেট, ঢাকা স্টেডিয়াম, ওইটার নিচে বা ওইটার আশেপাশে কিন্তু কিছুই ছিল যে টাইপ রাইটার। এটা নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে, দেখবেন যে একটা টাইপ রাইটার, অনেকের ওইটাই একটা রুজি রোজগারের ব্যবস্থা ছিল, যে একটা টাইপ রাইটার নিয়ে ওনারা, আমি দেখছি যে একটা জায়গায় বসতেন, ওইখানে টাইপ করতেন, তাই না? এটা তো অনেকে আমরা দেখছি, ঠিক না? টাইপ করে, এবং একটা টাইপ কিন্তু একটা ফ্যামিলিও অনেকে মেনটেন করতো, ফ্যামিলির এক্সপেন্ডিচার মেনটেন করতো একটা টাইপ রাইটারের উপর ভরসা করে, মানে টাইপিং করে। কিন্তু যখন এই যে কম্পিউটার আসলো, এমএস ওয়ার্ড আসলো, যখন এমএস ওয়ার্ড চলে আসলো, তখন কি হলো যে একটা টাইপ দিয়ে টাইপ রাইটারে টাইপ করে যে আউটপুটটা বের হয় টাইপিং করে, সেটা একটা এমএস ওয়ার্ডে যখন কম্পিউটার দিয়ে সফটওয়্যারে
টাইপ করে অনেক দ্রুত এবং নন লিনিয়ার টাইপটা একদিকে যাচ্ছে, এটা আবার ভুল হইলে পরে ফ্লুইড দিয়ে মুছতে হইতে অনেক ঝামেলা থাকে। কিন্তু আপনার এই কম্পিউটারে এমএস ওয়ার্ডে তো অনেক সুবিধা, নন লিনিয়ার পদ্ধতিতে আমি আগে পরে যে এটা এডিট করার, ফন্ট ছোট বড় করার কোনো ব্যাপারই না। এইটা যখন আসলো তখন কিন্তু সেই যে এখন ওই জায়গাটা, যে জায়গাটা এক সময় মানে শত শত টাইপিস্ট যারা মানে যারা টাইপ করতেন তারা বসতেন, আমি নিজেই দেখেছি, তাদের এখন আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বুঝছেন? তো দেখেন, কিন্তু তাদের মধ্যে যারা এই কম্পিউটার আসার পরে দ্রুত কম্পিউটারে এই সফটওয়্যারটা এমএস ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং এই টেকনোলজিটা যারা আয়ত্ত করলেন, কম্পিউটারটা শিখলেন, তারা কিন্তু তাদের সেই টাইপরাইটারের স্কিলটাকে এখানে ট্রান্সফার করে দ্রুত তারা কিন্তু একটা ভালো অবস্থানে চলে আসলেন। আর যারা মনে করেন যে না আমি আমার এই টাইপরাইটার দিয়েই করবো ধরে থাকলেন, তারা কিন্তু মহাবিপদে করে গেলেন। ঠিক এখনো কিন্তু এরকমই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, বুঝছেন? এআই কে ভয় কর আসলে এখানে কিছু নাই, এখনো ঠিক এই ধরনের একটা পরিস্থিতি দিকে যাচ্ছে সবকিছু, যে পৃথিবী দ্রুত পরিবর্তন করছে, ঠিক আছে। আর এটার ফলে কিছু ব্যাপার ঘটছে। আমাদের আজকের আলোচনাটা কিন্তু শুধু যে এআই চ্যালেঞ্জ মোকাবেলার বিষয় সেটা না, আমরা এটার সাথে যুক্ত আমাদের আর্থসামাজিক পুরো দেশের যে পরিবেশ সবকিছু, এটার সাথে যে আমাদের সাইকোলজি, আমাদের যে মনোজগতের যে পরিবর্তনগুলো, এই সব বিষয়গুলো আমরা বুঝতে যাচ্ছি। কারণ এই বিষয়গুলো না আসলে একটু বোঝাটা কিন্তু দরকার এই কারণে যে তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা ম্যানেজ করতে বা এটা এই সমস্যাটাকে ওভারকাম করে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে আমাদের জন্য সুবিধা হবে। আর্টিস্ট, 3D মডেলার বা সত্যিকার ভাবে এই কাজগুলো পারে, তাদের এই জন্য আমি বলছি যে এটা নিয়ে চিন্তার কিছু নেই। কারণ এআইকে আপনি আপনার জাস্ট একটা হেল্পিং হ্যান্ড, আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি ব্যবহার করুন, আপনার কিছু কাজ সে অল্প সময়ের মধ্যে করে দিবে। এইটাই, যেমন ধরেন আজকে আমি যখন এই যে এই স্লাইডটা আমি তৈরি করছি, এটাতে আমি একটু এর হেল্প নিছি, যে এই যে ব্যাকগ্রাউন্ড এগুলো সেট করার জন্য। এটা তৈরি করতে অন্য সময় হলে আমার হয়তো বা একটু বেশি সময় লাগতো, এআইকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইউজ করে আমি একটু কম সময়ের মধ্যে এইটাই আমার এই যে সময়টা কমাই দিচ্ছে। তো যারা ধরেন অ্যানিমেটর, আপনাদের মধ্যে যারা অ্যানিমেশনের অভিজ্ঞতা আছে, আপনারা জানেন যে একটা অ্যানিমেশনের কাজ করতে গেলে যে ধাপগুলো আছে, আমার একটা স্টোরি আছে, দেন স্টোরি থেকে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করলাম, দেন স্টোরি বোর্ড। এখন আমি স্টোরি বোর্ড বানাবো, স্টোরি বোর্ডে তো আমার প্রত্যেকটা একে একে করতে হয়। আমি যদি ওরকম কোন একটা এই টুলসকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারি, সে আমার এই স্টোরি বোর্ডটা বানানোর ক্ষেত্রে হেল্প করলো। এতে করে আমার যে রিপিটেটিভ যে সমস্ত কাজ, মানে যে কাজগুলো বারবার রিপিটেটিভ করতে হয়, মানে আমাকে একই কাজ আমাকে রিপিট করতে হচ্ছে, এই রিপিট টাইপের কাজগুলা কিন্তু আমরা আমাদের এআই কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে তার মাধ্যমে এই কাজগুলা করে আমাদের সময়টাকে আমরা কমাই নিয়ে আসতে পারি, তাই না? এই ক্ষেত্রে আমরা এইটাকে ভালো মতো ব্যবহার করব এবং এগুলো আমরা দেখবো যে সামনে কিভাবে করা যায়।